আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এই এলাকার জন্য একটি উল্লেখযোগ্য দিন। এই যে খাল যেটি আনুষ্ঠানিকভাবে পুনর্খননটা উদ্বোধন করলাম আমরা, এই খালটি আপনারা জানেন, বিশেষ করে মুরব্বী যারা আছেন আপনাদের নিশ্চয়ই অনেকেরই বয়স যাদের মোটামুটি হয়েছে, 60-এর বেশি যাদের বয়স বা 60 বছর বয়স, আপনাদের অনেকেরই খেয়াল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজ থেকে 45 বছর আগে এই খালটি খনন করতে এসেছিলেন। এই খালটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এলাকার মানুষের অনেক সমস্যা হয়েছে, বিশেষ করে কৃষকদের। এই খালটি খনন সম্পন্ন হলে পরে এই এলাকার প্রায় 4300 কৃষক উপকৃত হবে, প্রায় 20,000 মানুষ এই এলাকার উপকৃত হবে। সমগ্র ময়মনসিংহ জেলাতে প্রায় 2500 কিলোমিটার খাল আছে, যেগুলি খনন বা পুনর্খনন করা প্রয়োজন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে খাল পুনর্খনন করলে এই এলাকার মানুষের ক্ষতি হবে না উপকার হবে? উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, ঠিক একইভাবে কৃষক বলুন, সাধারণ মানুষ বলুন, যাদের পাশ দিয়ে খালটা যাবে তাদের কম বেশি উপকার হবে। এই যে আপনারা যে বিএনপি কে ভোট দিয়ে সরকার গঠন করেছেন, আমাদের লক্ষ্যই ছিল, আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এরকম খাল খনন করব। আমাদের লক্ষ্য ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য মায়েদের হাতে আমরা পরিবার ভিত্তিক মায়েদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দেবো। সেটির কাজও আমরা শুরু করেছি, নিশ্চয়ই আপনারা খবরে দেখেছেন না? আমরা বলেছিলাম শুধু কৃষকদের খাল খনন নয়, কৃষকদেরকে সহযোগিতা করার জন্য, যাতে বছরে অন্তত একবার হলেও তাদেরকে সরাসরি ভাবে আমরা সহযোগিতা করতে পারি, সেই জন্য আমরা ফ্যামিলি কার্ডের মতন কৃষক ভাইদের কাছে কৃষক কার্ড দেব। সেটির কাজে আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে এই যে গ্রাম অঞ্চলে যে স্কুলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আছে, প্রাইমারি স্কুলে বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে আমরা নতুন স্কুলের পোশাক দিব, এই বাচ্চাদেরকে আমরা বই খাতা নেওয়ার জন্য নতুন ব্যাগ দিব, স্কুল ব্যাগ দিব। সেটির কাজও চলছে। ইনশাআল্লাহ জুলাই মাস থেকে সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিক ভাবে সকল প্রাইমারি স্কুলের বাচ্চাদের কাছে আমরা নতুন কাপড় পৌঁছে দিব, তাদেরকে নতুন স্কুল ব্যাগ পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই যে এলাকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা আছে, অন্য ধর্মের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এইখানে যারা ব্যক্তি আছেন, মুসলমানের ইমাম খতিব আছেন মসজিদ মাদ্রাসায়, অন্য ধর্মের যে ধর্মীয় গুরু আছেন, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করব। আমরা সে কাজটি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরা শুরু করেছি, ধীরে ধীরে আমরা নিয়ে যাচ্ছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো করছি কম বেশি, আমরা বলেছিলাম যে আমাদের দেশের অসংখ্য তরুণ আছে, ছেলে হোক মেয়ে হোক, যাদের হয়তো শিক্ষার আলো আছে কিন্তু তাদের হয়তো কর্মসংস্থান নেই। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে পারলে আমরা ধীরে ধীরে আমরা সমগ্র বাংলাদেশে যে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন আছে এইগুলোকে জোরদার করব। প্রয়োজন হলে আমরা নতুন ব্যবস্থা নেব, যাতে করে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা টেকনিক্যাল নলেজটা তারা পেতে পারে এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ফলে দেশি হোক বিদেশি হোক, যাতে করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই কাজও পর্যায়ক্রমিক ভাবে আমরা শুরু করেছি। এখন প্রিয় ভাই, আচ্ছা নকল চিন্তা, এখন প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে এখানে যারা আছেন আপনারা প্রত্যেকেই কম বেশি সংসারী মানুষ আছেন না? এখানে সংসারী মানুষ আছেন। সংসার যখন চলে, সংসারে তো বিভিন্ন রকম সুবিধা অসুবিধা, বিপদ আপদ আসে না? বিপদ আপদ আসে। স্বাভাবিকভাবে দেশও একটা পরিবারের মতো, একটা পরিবারে হয়তো 5 জন 7 জন বা 8 জন 10 জন মানুষ থাকে, কিন্তু এই যে বাংলাদেশ নামক বিশাল পরিবার, এই পরিবারে প্রায় 20 কোটি, এই পরিবারের সদস্যের সংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি। এই 20 কোটি পরিবারের জন্য, এই 20 কোটি মানুষের পরিবারের সদস্যের জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থা করা, এই 20 কোটি পরিবারের মানুষের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করা, এই 20 কোটি পরিবারের মানুষের জন্য এর মধ্যে যারা ইমাম খতিব আছেন তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা, এই 20 কোটি মানুষের পরিবারের যে সন্তানরা আছে, এই যে বললাম প্রাইমারি স্কুলে, তাদের স্কুল ড্রেস তৈরি করা, সেটির ব্যবস্থা করা, স্কুল ব্যাগ তৈরি করা। এর বাইরেও এই 20 কোটি মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, এই 20 কোটি মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করা,
দিয়ে শিক্ষার ব্যবস্থা করা, এগুলা কি একদিনে করা সম্ভব? একদিনে করা সম্ভব না। আপনার সংসারে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকে, মানুষ 20 বছর 25 বছর 50 বছর 60 বছর 70 বছর সংসার করে, কিন্তু টুকটাক সমস্যা তারপরেও তো রয়ে যায়, তাই না? এখন সংসারে যেমন সমস্যা থাকে, দেশেও সমস্যা থাকে, কিন্তু আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই যে আমি জিজ্ঞেস করলাম আপনাদেরকে, খাল খনন যদি আমরা করতে পারি, তাহলে উপকারটা কাদের হবে? আপনাদের উপকার হবে না ক্ষতি? আপনারা বলেন উপকারটা আপনাদের হবে। ঠিক একইভাবে ফ্যামিলি কাজ যদি আমরা মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, উপকারটা হবে সাধারণ ক্ষেত্রে মানুষই। কৃষক কাজ যদি আমরা পৌঁছে দিতে পারি কৃষকদের হাতে, সারা দেশে প্রায় 2,75,00,000 কৃষক আছে বিভিন্ন রকমের, তাদের কাছে যদি পৌঁছে দিতে পারি কৃষকরা, উপকারটা কাদের হবে? কৃষক ভাইদের দিতে হবে। আমরা যদি এলাকার ভিতরে গ্রামে গঞ্জে রাস্তাঘাটগুলো, স্কুল কলেজগুলো, ব্রিজ কালভার্টগুলো ঠিক করতে পারি, তাহলে মানুষের উপকার হবে না অন্য কারো উপকার হবে? মানুষের উপকার হবে। এইভাবে কাজগুলো আমরা করতে চাই। এখন ভাই চলতে গেলে বিভিন্ন কয়েকদিন আগে আপনারা কয়েকদিন এই 3-4 দিন আগে ঢাকায় অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আপনি যখন কোনো কাজ করেন, সেটি আপনার নিজের কাজ হোক, কৃষি কাজ হোক, সেটি যে কোনো কাজ হোক না কেন, সংসারের কাজ হোক, একটা নিয়ম কারণ আছে না? যে কোনো কাজ করতে তো কাজের একটা নিয়ম কারণ আছে। এই নিয়ম কারণটাকে মেনে নিয়েই তো কাজটা করতে হয়, তাই নয় কি? আপনি যদি হাঁস করেন, গরু করেন, ছাগল করেন, ধান চাষ করেন, সবজি শাকসবজি চাষ করেন, তারপরেও তো নিয়ম আছে। কখন আপনি বীজ বুনবেন, কখন আপনি পানি দিবেন, কখন আপনি সার দিবেন, নিয়ম কারণ আছে না? ঠিক যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কারণ আছে। এখন আমরা খেয়াল করছি প্রিয় ভাই বোনেরা, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ, আপনারাও খেয়াল করেছেন, পত্র পত্রিকায় দেখেছেন, আপনারা রেডিও টিভিতে দেখেছেন, আপনারা কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। এই কাজগুলো যারা তারা করে, তাহলে আপনারা কি মনে করেন, প্রথমেই কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, আমরা খেয়াল করে দেখেছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল, এই 12 তারিখের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময় আমরা দেখেছি দেশে কয়েকটি দুঃখজনক এরকম অন্যায় ঘটেছে। সেই অন্যায় যখন ঘটেছে, আমি নিজে সেই সকল বাচ্চার মায়েদের সাথে কথা বলেছিলাম। আমাদের দলের আইনজীবী, আমাদের দলের চিকিৎসকরা গিয়ে সেই চিকিৎসা দিয়েছে, আইনজীবীরা গিয়ে সেই আইনি সহায়তা করেছিল। কিন্তু তখন আজকে যেই সকল ব্যক্তিরা হইচই করছে, রাস্তা অবরোধ করছে, বড় বড় কথা বলছে, সেদিন কিন্তু তাদেরকে আমরা মাঠে দেখিনি। সেদিন কিন্তু তাদেরকে আমরা দেখিনি যে তারা অবরোধ করেছে। তাহলে কি আমরা ধরে নেব আজকে যেহেতু জনগণকে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে, এবং এই জ্বালার কারণেই তারা এইসব কর্মকাণ্ড করছে, তাই তো আমরা ধরে নেব, তাই নয় কি? আপনারা চিন্তা করে দেখেন প্রিয় ভাই বোনেরা, যারা এই রকম পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে, তারা কিন্তু কৃষককে নিয়ে কোনো কথা বলে না। যারা একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে, তারা দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলে না। যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে অবরোধ করার চেষ্টা করছে, তারা কিন্তু কৃষকের খাল কাটার কথা বলে না, তারা কৃষক কার্ডের কথা বলে না। যারা এই ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কিন্তু ছোট ছোট গ্রামের মাসুম বাচ্চারা কিভাবে স্কুলে খালি পায়ে যায় সেই দিকে তাদের খেয়াল নাই, তাদেরকে নতুন পোশাক দেওয়ার কথা বলে না। প্রিয় ভাই বোনেরা, আজকে যারা দেশের এইরকম পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।
তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, এই খাল কাটা বন্ধ হয়ে যাবে সারা বাংলাদেশে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে ফ্যামিলি কার্ডের যে বিতরণ, সেই বিতরণ বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে কৃষক কার্ডের বিতরণ বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের, খতিব সাহেবদের, অন্যান্য ধর্মের যে ধর্মগুরু আছেন, তাদের সম্মানী দেওয়া বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? প্রিয় ভাই বোনেরা, তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ করে, তাহলে গ্রামের বাচ্চাদেরকে যে আমরা নতুন স্কুল ড্রেস দিতে চাইছি, গ্রামের বাচ্চাদেরকে যে স্কুল ব্যাগ দিতে চাইছি, সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? গ্রামের বাচ্চারা হবে। প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সেই অরাজক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হবে গ্রামে বসবাসকারী খেটে খাওয়া মানুষ। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনারা পত্রিকা পড়েন, আপনারা সোশ্যাল মিডিয়ায় যান, খবর নিয়ে দেখেন, ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশের, এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5ই আগস্টে যারা বিতাড়িত, তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। বাংলাদেশের জনগণ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। যেই স্বৈরাচার বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যেই স্বৈরাচার বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, যেই স্বৈরাচার বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, গ্রামে বসবাসকারী মানুষের সকল প্রকার উন্নয়ন বলাদের বন্ধ করে দিয়েছিল, সেই স্বৈরাচারকে এই বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা এক রাজপথে একত্রিত হয়ে তাদেরকে এই দেশ থেকে বের করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এখন বাংলাদেশের মানুষ দেশ গঠন করতে চায়। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, আমাদের 20 কোটি মানুষের 40 হাতকে সক্রিয় করে তুলতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে ব্যবহার করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতে কোদাল নিতে হবে, শ্রমিকের হাত তৈরি করতে হবে, দক্ষ শ্রমিকের হাত তৈরি করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাত দিয়ে নতুন ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করতে হবে। তাহলেই আমরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে এই বক্তব্যে সংক্ষেপে বিএনপির পরিকল্পনা, দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে বিএনপির যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম।